আচ্ছা, শুনতে পাচ্ছ? জি স্যার। কেউ কি জয়েন করিয়ে দিছে? না। ওকে, লেটস স্টার্ট। ওকে, গতদিন আমরা প্রাণী টিস্যু শেষ করেছি। আজকে আমরা উদ্ভিদ টিস্যু শেষ করছি। আচ্ছা, গতদিন আমরা উদ্ভিদ টিস্যু শেষ করছি, আজকে থেকে আমরা প্রাণী টিস্যু পড়ব। ওকে, প্রাণী টিস্যুর মধ্যে ফার্স্টে আমরা কি জানি বলতো? আগে আমরা অলরেডি পড়েছিলাম যে অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তখন তাকে টিস্যু বলে। টিস্যু বলেছে। অনেকগুলা টিস্যু যখন একত্রিত হয় তখন তৈরি হয় অঙ্গ। অনেকগুলা অঙ্গ যখন একত্রিত হয় তখন তৈরি হয় তন্ত্র। ওকে, আমাদের মেইনলি প্রাণ টিস্যুর যে পার্টটা এখানে লেখা আছে, এগুলা তোমাদের ইচ্ছা হলে পড়বা, না হলে নাই। ওকে, তারপর থেকে যে জিনিসগুলো আছে আমাদের, ওকে, এইখানে যে জিনিসগুলো আছে প্রাণ টিস্যুর প্রকারভেদ। শোনো, আমাদের আগে হলো একটা পেজ অ্যাড করি। সাইজ কিন্তু দেখা যায় না। এখন আসছে। ওকে, এবার ক্লিয়ার? দেখো, আমাদের জি স্যার। প্রাণী টিস্যু, এটা হলো সবসময়ের জন্য মনে রাখবা, প্রাণী টিস্যু অ্যাকচুয়ালি আমাদের কয় প্রকার? প্রাণী টিস্যু অ্যাকচুয়ালি আমাদের 4 প্রকার। প্রাণী টিস্যু অ্যাকচুয়ালি 4 প্রকার। তুমি একটা চিন্তা করো, একটা মানুষের যদি একটা হাত আঁকি আমি, নর্মালি দেখো এইখান থেকে ধরো হাত চলে গেছে, যদিও কয়টা আঙ্গুল হলো, 1 2 3 4 5, ঠিক আছে, হাত চলে গেছে। একটা নর্মাল চিন্তা করো তো, এইরকম একটা হাত আছে এবং মাঝখানে আমরা কি জানি, এইখানে আমাদের কি থাকে? আমাদের এইখানে থাকে বোনস। এটা তো দেখাই যায় না, বোনসের কালার লাল হয়ে গেছে ধরো। এটা হলো বোনস। এটা বোনস মানে আমাদের হাড়। আর তার উপরে কি থাকে? তার উপরে আমাদের মাসেল। কালার চেঞ্জ করে দিতে হবে, বোনসের কালার কেমন হয় হলো কোন একটা রকম, বোনসের কালার এরকম ধরো আজকে থেকে। ওকে, তার উপরে আছে আমাদের মাসেল। নর্মালি আমাদের এরকম থাকে যে আমাদের প্রথমে থাকে স্কিন বা আমাদের হলো ত্বক বা চামড়া, যেটা প্রথমে থাকে স্কিন বা ত্বক বা চামড়া যেটা থাকে, তারপরে আমাদের মাসেল থাকে এবং তার নিচে থাকে হাড়। এবং এইখানে অসংখ্য কি হয়, অসংখ্য আমাদের যে স্টিমুলাসগুলো পাই, আমরা যে কোনো একটা অনুভূতিগুলো যে পাচ্ছি, আমরা যে কোনো একটা অনুভূতি পাচ্ছি, এই অনুভূতি পাওয়ার জন্য আমাদের প্রতিটা জায়গায় অসংখ্য পরিমাণে কি থাকে? স্নায়ু বা নার্ভ থাকে। এটা কি তোমরা জানো? ওই যে তোমরা কখনো শুনেছো যে হলো শিরাই টান লাগা বলে? জি স্যার। যখন এই নার্ভগুলা কোথাও চাপা পড়ে বা এখানে কম্প্রেশন হয় বা চাপ লাগে, তখন যে ব্যথাটা অনুভূত হয় সেটাকেই মানে ম্যাস পিপুল বলে যে এটা হলো নার্ভে চাপ লাগছে বা শিরাই টান লাগছে, যেটা বলে। অ্যাকচুয়ালি শিরা মানে এই জিনিসটা, আমরা সামনে এটা জানবো। ওকে, তাহলে নর্মালি তোমার এখন পর্যন্ত কিছুই বোঝা লাগবে না, তুমি জাস্ট এই জিনিসটা দেখো। আমরা এতক্ষণ যে জিনিসটা পড়েছি, এটা হলো একটা নর্মালি হাতের ছবি, মানে এই জিনিসটারে আমরা একটু ডুপ্লিকেট করি। ওকে, আচ্ছা, ওকে, এখন এই হাতের এই ছবিটা আমরা যখন দেখতেছি, একদম বাইরে, তোমরা বলো তো, একদম বাইরে আমাদের কি ছিল? স্কিন ছিল বা ত্বক ছিল। এই আমাদের প্রাণী টিস্যু যে 4 প্রকার বললাম, এই 4 প্রকার টিস্যুর মধ্যে একদম বাইরে যেটা থাকে, আমাদের শরীরে আবরণ তৈরি করে রাখে না? আমাদের শরীরে আবরণ তৈরি করে রাখে। এই বাইরের এই টিস্যুটাকে, এই যে স্কিন বা আমাদের যে আবরণ তৈরি করতেছে, এই টিস্যুটাকে আমরা বলতেছি আবরণী টিস্যু। এই টিস্যুটাকে কি বলি? আবরণী টিস্যু। এবং তার নিচে এই যে মাসেলের যে লেয়ার বা এটা যে মাংসের যে লেয়ার, তোমরা হাড় খাইছো না? হাড়েও দেখবা এই যে মাংসের যে লেয়ারটা থাকে, এই লেয়ারটাকে আমাদের কি বলতেছে? এই লেয়ারটাকে বলতেছে পেশি টিস্যু। বা তুমি যেখানেই যাও, আমাদের শরীরে যত মাংস আছে, ওই মাংসগুলো যে টিস্যু দিয়ে গঠিত, ওই টিস্যুকে বলা হয় পেশি টিস্যু। তাহলে আমাদের যত আবরণ আছে শরীরের মধ্যে, মুখের মধ্যেও তো আবরণ আছে। শোনো,
আবরণ বলতে আমরা দুইটা জিনিস বোঝাই। আবরণ বলতে দুইটা জিনিসকে বোঝায়, একটা হলো বাইরের দিক থেকে আবরণ করে আছে, একটা হলো ভিতরের দিক থেকে আবরণ করে আছে। যেমন তুমি যদি হা করো, তাহলে হা করলে গালের মধ্যে, গালে তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরের দিক থেকে যে ফাঁকা জায়গাটা, আমাদের শরীরে ফাঁকা যে জায়গাগুলা, ওকে, দেখো আমাদের শরীরে ফাঁকা যে জায়গাগুলা, ধরো একটা নর্মালি একটা পাইপ তুমি কল্পনা করো, একটা পাইপের বাইরের একটা সারফেস আছে, জাস্ট একটা পাইপ দেখো, একটা পাইপ, বড় করে একটা পাইপ আর কি। ওকে, আমরা একটা পাইপ দেখি, পাইপের এই যে বাইরে দেখো, এরকম একটা পাইপের কথা চিন্তা করলাম। এখন চিন্তা করার পরে ফার্স্টে আমরা এখানে আসলাম যে পাইপের এই যে বাইরের দিকে একটা সারফেস আছে, বাইরের দিকে সারফেস আছে, আর একটা আছে ভিতরের দিকে সারফেস। আমাদের শরীরে যত এরকম পাইপের মতো অর্গান আছে বা স্ট্রাকচার আছে বা গঠন আছে, যত এরকম গঠন আছে সবগুলার এই যে বাইরের একটা আবরণ করে, ভিতরের একটা আবরণ করে। আবরণ এই দুই রকম হয়। তাহলে আমাদের গাল থেকে শুরু করে একদম মলাশয় পর্যন্ত এই টোটাল যে রাস্তাটা, এই রাস্তার বাইরের দিক থেকেও আমাদের আবরণ করে আছে কোন একটা জিনিস, ভিতর দিক থেকে আবরণ করে আছে কোন একটা বস্তু। যেই জিনিসগুলা এই আবরণ করে রাখে তাদেরকে বলা হয় আবরণী টিস্যু। তাদেরকে কি বলে? আবরণী টিস্যু। এখন যদি বলো ভাই আমার ইজিলি একটু বলেন আবরণী টিস্যু কি জিনিস, কোনো কিছু কাভারিং করে আছে বা কোনো স্যার কিছু। একটু যদি আবার প্রথম থেকে বলতেন। হ্যাঁ, বলো। একটু আবার প্রথম থেকে আচ্ছা, বলেন, আমি 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 কিছু শুরু করি, বুঝতেছি এখনো না। শুরু হয়নি, এখনো শুরু হয়নি, ইন্ট্রোডাকশন চলতেছে, এখনো শুরু হয়নি ক্লাস। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, হয়তো লাস্টে জয়েন করছো, কোনো সমস্যা নাই। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, শুধু এখান থেকেই দেখো, আগে কিছুই হয় নাই। ধরো একটা পাইপ, একটা পাইপ তো ভিতরের একটা সারফেস আছে বা ভিতরের একটা পোর্শন আছে, যেটা হলো ভিতরের পার্ট। অথবা আমরা একটা পাইপই দেখি, আহ, এরকম অন্ধকারে ঢিল না মেরে আমরা একটা পাইপের চিত্র দেখি। ওকে, ওকে, যে কোনো একটা পাইপের চিত্র দেখলেই হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, এই পাইপটাকেই নিয়ে যাই। ওকে, দেখো এই যে একটা পাইপের কথা আমরা চিন্তা করতেছি, দেখো এই পাইপের বাইরের একটা সারফেস আছে না, আর ভিতরের দিককার, ভিতরের দিকে, ভিতরের দিকে এই যে ভিতরে একটা সারফেস আছে না, এটা কি বুঝছো তো নাকি সেটা বলো। হ্যালো, রেসপন্স করো, না বুঝলেও বলো। জি স্যার। বলতেছি দেখো একটা পাইপ, ধরো একটা পাইপের কথা যদি আমরা চিন্তা করি, পাইপের এই বাইরের একটা পৃষ্ঠ আছে স্যার। আর ভিতরের আর একটা পৃষ্ঠ আছে, তাই না? আমাদের শরীরে যত এইরকম পাইপের মতো স্ট্রাকচার আছে, তাদের বাইরের যে আবরণ, ভিতরের যে আবরণ, এইগুলা তৈরি করে আমাদের আবরণী টিস্যু। এখন যে বললে ভাই আবার প্রথম থেকে বলেন, আমরা প্রথমে শুরু করছি, আমাদের যে প্রাণী টিস্যু আছে, এই প্রাণী টিস্যু গুলা হলো 4 প্রকারে ভাগ করি আমরা। 4 প্রকারের, কাইন্ডলি একটু মাইকটা মিউট করো। 4 প্রকারের মধ্যে আমরা প্রথমে বাইরে একটা, এই যে আমরা তো একটা হাতের কথা চিন্তা করেছি, এবং চিন্তা করার পরে দেখেছি বাইরে আমাদের স্কিন থাকে, যেটা হলো আমাদের শরীরকে আবরণ করে আছে। তারপরে তার একটু নিচে আমরা কি দেখছি, মাসেল বা পেশি দেখছি বা মাংস দেখছি, সবার শরীরে আছে। বা তুমি কুরবার সামনে কুরবানি গরুরে দেখবা যে মাসেল, তার নিচে ফার্স্টে হলো স্কিন বা ওর চামড়া, তার নিচে আছে মাসেল, এবং তার নিচে আছে হাড়, এটা হলো হাড় বুঝাইছি। ওকে, আর আমরা যে এতগুলা উদ্দীপনা পাই, তোমাকে টাচ করলে তুমি টের পাও, ধরো তোমাকে চিমটি কাটলে তুমি টের পাও, তারপরে কি বলবো, তুমি আঘাত পাইলে তুমি টের পাও, এই যে টের পাও যে জিনিসটা দিয়ে, সেটা হলো নার্ভ দিয়ে আমরা টের পাই বা স্নায়ু দিয়ে টের পাই। এই স্নায়ু হলো আরেক প্রকারের টিস্যু। প্রাণী টিস্যু 4 ধরনের, একটা পেয়েছি আমরা সারা শরীরে আবরণ করে রাখতেছে, আর একটা পেয়েছি সারা শরীরে যত মাংস আছে বা যত পেশি আছে সবগুলো আরেকটা ক্যাটাগরিতে। একটা পেলাম আবরণী টিস্যু, একটা পেলাম মাসেল টিস্যু বা হলো পেশি টিস্যু, আর একটা পাইছি আমরা সারা শরীরে আমাদের যে উদ্দীপনাগুলো বহন করে নিয়ে যাচ্ছে, বা আমরা যে আমাদের টাচ করলে টের পাই, চিমটি কাটলে টের পাই, বা বাতাস অনুভব করি, বা গরম শীত এগুলো অনুভব করি, যেইটার মাধ্যমে বা তোমার টাচ করলে তুমি যেটার মাধ্যমে ফিল পাচ্ছ,
এটাই হলো আমাদের স্নায়ু। এই স্নায়ুগুলো আরেকটা টিস্যু গঠন করে, সেটা হলো স্নায়ু টিস্যু। তাহলে নাম্বার 1 আমরা যেটা পেলাম, আমরা যেটা পাইছি 1 নম্বরে পাইছি আমরা আবরণী টিস্যু। আবরণী টিস্যু যেটা হলো সারা শরীরে আবরণ করে আছে। নাম্বার 2 তে আমরা পাইছি সেটা হলো, আচ্ছা নাম্বার 2 তে একটু ফাঁকা রাখো, নাম্বার 3 তে আমরা পেয়েছি পেশি টিস্যু। পেশি টিস্যু, ওকে। নাম্বার 4 এ আমরা যেটা পেয়েছি সেটা হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু, ধরো এটাই কপি করে নিয়ে আসলাম, ওকে। আচ্ছা, স্নায়ু টিস্যু হলো। আর এই 3 ধরনের টিস্যু ব্যতীত আরেক ধরনের টিস্যু আছে, যেই টিস্যুগুলা এই 3 ধরনের যে টিস্যু আছে আমাদের, যে টিস্যুগুলা এই 3 ধরনের যে টিস্যু আছে, এই 3 ধরনের টিস্যুকে যোগ করে বা এই 3 ধরনের টিস্যুকে কানেক্ট করে বা এই 3 ধরনের টিস্যুর মধ্যে সংযোগ স্থাপন করে বা যুক্ত করে। এই 3 ধরনের টিস্যুকে আরেক ধরনের টিস্যু যুক্ত করে বা যোগ করে, সেই টিস্যুগুলাকে বলা হয় আমাদের যোজক টিস্যু। সেই টিস্যুগুলাকে কি বলে? যোজক টিস্যু। ভালো করে খেয়াল করো, এই কনসেপ্টটা তোমার বায়োলজির পুরো সময়টা জুড়ে লাগবে। একটা হলো আমাদের আবরণী টিস্যু, একটা হলো যোজক টিস্যু, একটা হলো পেশি টিস্যু, একটা হলো স্নায়ু টিস্যু। এই যে আবরণী টিস্যু আমাদের সারা শরীরে আবরণ করে আছে, যে পেশি টিস্যু আমাদের শরীরে যত মাংস আছে এইগুলা যে টিস্যু গঠন করে সেটা হলো পেশি টিস্যু। তারপরে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু কি জিনিস? আমরা যে উদ্দীপনা পাচ্ছি, আমাকে টাচ করলে আমি বুঝতে পারতেছি, চিমটি কাটলে বুঝতে পারতেছি, এই যে উদ্দীপনাগুলা পাচ্ছি যেটার মাধ্যমে, সেটা হলো স্নায়ু। এই স্নায়ু টিস্যু হলো আরেক ধরনের টিস্যু। প্রথমে আমাদের এই 4টা টিস্যুর নাম জানতে হবে। এখন যদি বলো ভাই আমার পরীক্ষার জন্য কি লাগবে, শুধু সেটুকু বলেন। তোমার পরীক্ষার জন্য টিস্যুতে 4 প্রকার, 4 প্রকারের নাম লাগবে, ওকে। নেক্সট কোশ্চেন। এবার আমাদের দেখো আবরণী টিস্যুর আলোচনা শুরু করছে। আবরণী টিস্যুর মধ্যে আমাদের যে জিনিসটা পড়তে হয়, ওকে, আবরণী টিস্যুর মধ্যে যে জিনিসটা আমাদের লাগবে প্রথমে, এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে। দেখো এই টিস্যু কি করতেছে? বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করতেছে। আবরণ তৈরি করতেছে গেল। আমি আগেও বলছি আমাদের সারা শরীরে যত আবরণ আছে, যত তুমি আবরণ দেখবা, সব কিছু আমাদের এই আবরণ টিস্যু গঠন করে। এইবার এই আবরণ টিস্যুর কিছু ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে, যেটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমার এমসিকিউ এর জন্য, অপাসিটি এত কম কেন এটার? ওকে, ওকে, আমাদের এমসিকিউ এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? আবরণী টিস্যু আমাদের কি করে? প্রোটেকশন। এই যে আমাদের হাতের চামড়া বাইরের বিভিন্ন আঘাত থেকে এটা প্রোটেকশন দিচ্ছে। কিছু কিছু আবরণী টিস্যু থেকে ক্ষরণ বা নিঃসরণ হয়। তোমরা জেনে থাকবে যে আমাদের লালা নিঃসরণ হয়। এই লালা নিঃসরণ হয়ও কিন্তু আমাদের আবরণী টিস্যু থেকে। তারপরে বিভিন্ন পদার্থ শোষণ করা, আমরা যে খাবার খাই সেই খাবারগুলা যে আমাদের পাকস্থলীতে যায়, সেই খাবারগুলা যে আমাদের পাকস্থলীতে যাচ্ছে, এই পাকস্থলীর গায়েও আমি বলছি যে কোনো স্ট্রাকচারের ভিতরেও আবরণী টিস্যু থাকে, বাইরেও আবরণী টিস্যু থাকে। এই ভিতরের আবরণী টিস্যুগুলা কি করে? ওই যে আমরা যে খাবারগুলা খাচ্ছি সেই খাবারগুলাকে সে শোষণ করতেছে, ওকে। খাবার শোষণ হলো, তারপরে কি করে? তারপরে এই যে আর হলো কিছু পদার্থের পরিবহন করে, বিভিন্ন পদার্থের পরিবহনে কাজ করে, ওকে। এই হলো আমাদের আবরণী টিস্যুর কাজ। এই 4টা কাজ তোমরা একটু মনে রাখবা। 4টা কাজ, একটা হলো প্রোটেকশন বা আবরণ দেওয়া, একটা হলো অ্যাবজর্পশন বা শোষণ করা, একটা হলো ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট, মানে পাশাপাশি 2টা কোষের মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদানে এই আবরণী টিস্যু সাহায্য করে। আর একটা হলো সিক্রেশন। তোমার যদি প্রশ্ন আসে নিচের কোনটি আবরণী টিস্যুর কাজ নয়, 1 নম্বরে ধরো দিয়ে আছে বাইরের আঘাত থেকে রক্ষা করা, 2 নম্বরে দেওয়া আছে বিভিন্ন পদার্থ শোষণ করা, 3 নম্বরে দেওয়া আছে ধরো বিভিন্ন পদার্থ নিঃসরণ করা, 4 নম্বরে ধরো দিয়ে আছে পেশি সংকোচন করা, তুমি কি আনসার দেখাবা? অবশ্যই পেশি সংকোচন দেখাবা, কারণ এটা তো আবরণী টিস্যুর কাজ না। এখন আবরণী টিস্যু গুলা, এই যে আমাদের হাতের স্কিনের কথা বললাম, হাতের স্কিন, এইখানে কিছু আবরণী টিস্যু আছে। এই আবরণী টিস্যু গুলা দেখো এই যে এরকম এরকম থাকে, ঠিক আছে? প্রতিটা কোষেই তো নিউক্লিয়াস আছে, এগুলো তো একটা কোষ, অনেকগুলা কোষ দিয়ে টিস্যু গঠিত। এই যে এই টিস্যুগুলা ভালো করে খেয়াল করে, এই টিস্যুগুলা একটা
ভিত্তির উপরে দাঁড়াই আছে না। আমাদের যে বিল্ডিং গুলা তৈরি হয় প্রথমে পাইলিং করে না, বড় বড় বিল্ডিং এ যে ভিত্তি তৈরি করে, ভিত্তি প্রস্তুত করে প্রথমে, এই আবারও টিস্যু গুলা ভিত্তির উপর দাঁড়াই আছে। এই ভিত্তির উপর আমরা ভিত্তি করে এই যে ভিত্তি পর্দা যেখানে আবারও টিস্যু গুলা দাঁড়াই আছে তার উপর ভিত্তি করে আমরা আবারও টিস্যুকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আবার আবারও টিস্যু কোথায় আছে, কি কাজ করতেছে, কাজের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। প্রথমত আমরা যে জিনিসটা দেখো, কাজের উপর ভিত্তি করে আমরা আবারও টিস্যুকে ভাগ করছি। ওকে, কাজের উপর ভিত্তি করে আবারও টিস্যুকে আমরা ভাগ করছি কিভাবে? একটা হলো স্কোয়ামাস, একটা কিউবয়েডাল, একটা হলো কলামনার। ভাই জিনিসগুলা কি বুঝাই দিই, দেখো জিনিসগুলা কিছুই না, জাস্ট ওকে দেখো, একটা হলো এইরকম স্কোয়ামাস, মাছের আইসের মতো, একটা হলো এরকম মাছের আইসের মতো যেগুলাকে স্কোয়ামাস বলে। মাছের আইসটা আমরা সবাই দেখছি, একটা টিস্যুর কোষগুলা অনেকগুলা কোষ মিলে টিস্যু হয়, একটা টিস্যুর কোষগুলা এরকম মাছের আইসের মতো। এই যে ধরো একটা এরকম মাছের আইসের মতো, আর একটা কিউব, আমরা তো কিউব খেলছি, এরকম ওই যে কিউব ঘুরাইছি যে 6 পাশ মিলাইতে হয়, এই যে একটা হলো এই কিউবের মতো, আর একটা হলো বাড়ির যে কলাম, এই কলামের মতো। এইগুলা কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? এইগুলা ভাগ করা হয়েছে আমার কাজের উপর ভিত্তি করে। এই যে স্কোমাস আবারও টিস্যু, ধরো আমাদের এই যে বাইরে থেকে আমরা বাতাস নিলাম মুখ দিয়ে, এই যে আমাদের ধরো এখানে নাক আছে, মুখ দিয়ে বাইরে থেকে বাতাস নিলাম, তারপর ট্রাকিয়া দিয়ে, তারপর আমাদের দুই পাশে দুইটা লাংসে চলে গেল, দুইটা লাংসে চলে গেল। এই লাংসে যাওয়ার পরে অক্সিজেনটা আমাদের শরীরে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে বের হয়ে যাবে। এই অক্সিজেনটা শরীরে ঢুকবে, এই ঢুকতে গেলে যে কোনো একটা টিস্যুর মধ্যে দিয়ে ঢুকতে হবে, যে কোনো কোষের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই যে স্কোমাস টিস্যু যে এইখানে থাকে, সেইখানে অ্যাকচুয়ালি ব্যাপন প্রক্রিয়া হয়, বা কোন একটা জিনিস শরীরের ভিতরে ঢোকে অথবা শরীর থেকে বের হয়। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিস যদি শরীরে ঢোকে এবং বের হয়, সেইখানে কাজ করে আমাদের স্কোমাস আবারও টিস্যু। আবার দেখো আর একটা জায়গা, আমাদের এইটা হলো বৃক্ক বা কিডনি, আমাদের কিডনিটা দেখতে হলো এইরকম, কিডনি দেখতে এইরকম। এই কিডনির ক্ষুদ্রতম একক, আমাদের শরীরের ক্ষুদ্রতম একক যেমন কোষ, এই কিডনির ক্ষুদ্রতম এককের নাম হলো নেফ্রন। তোমরা এখন না জানলেও হবে, সেই নেফ্রনের দেখতে, সেই নেফ্রনটা দেখতে দেখো, সেই নেফ্রনটা দেখতে এই যে এইরকম একটা স্ট্রাকচার, নেফ্রনটা এই যে এরকম একটা স্ট্রাকচার। ওকে, ও নেফ্রনটা দেখতে এরকম একটা স্ট্রাকচার, এবং নেফ্রনের মধ্যে একটা পোর্শন আছে আমাদের, সেই পোর্শনটাকে আমরা বলি, নেফ্রনের মধ্যে একটা পোর্শন আছে, সেই পোর্শনটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এটা ধরো আমাদের রক্তনালী, এই এই জায়গাটা হলো আমাদের রক্তনালী। এখন আমাদের বৃক্কের কাজ কি করা? ইউরিন তৈরি করা বা মূত্র তৈরি করা। মূত্রের মধ্যে কি সব আমাদের কি যে বজ্র পদার্থগুলা এর মধ্যে দিয়ে বের হয়ে যাবে, এই বজ্র পদার্থগুলা থেকে এই রক্ত থেকে যে কিডনি দিয়ে বের হবে, এইখানেও আমাদের যে আবরণী টিস্যুগুলো থাকে সেইগুলা হলো স্কোয়ামাস টাইপের। স্কোয়ামাস টাইপের বলতে এইখানে আবরণী টিস্যুগুলা এইরকম মাছের আইসের মতো থাকে, মাছের আইসের মতো থাকে, যেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ বের হয়। তাহলে আমাদের যে এইটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু আমাদের কোথায় আছে? বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে, বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। তাহলে যদি তোমার কোশ্চেন আসে স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় আছে? বৃক্কের বোমাস ক্যাপসুলে। আরেকটা জিনিস আমি বলছি, লাংসে, আমাদের যে ফুসফুস, ফুসফুসে আছে স্কোয়ামাস আবরণী টিস্যু, অন্য আবরণী টিস্যু আছে, শুধু যে ওই আছে তা না। আরেকটা জিনিস, ধরো এইখানে মূত্র তৈরি হলো, এইখানে ধরো মূত্র তৈরি হলো, এখানে মূত্র তৈরি হয়ে এটা তো শরীর থেকে এই যে এই অনেকগুলা নেফ্রন একত্রিত হয়ে, অনেকগুলা নেফ্রন একত্রিত হয়ে একটা নালী তৈরি করে, সেই নালীকে বলা হয় সংগ্রাহক নালী। যেমন যারা হলো পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে থাকো তারা জানো যে প্রতিদিন সকালবেলায় বা দুপুরে বা রাত্রেবেলায় এসে পৌরসভা থেকে ময়লা নিয়ে যায়।
তো ধরো আমাদের প্রতিদিন হলো কি হয় যে বাড়ির যে রান্না বান্নার যে ময়লা, ওই ময়লাগুলো তৈরি হয় এবং আলটিমেটলি একটা সংগ্রাহক আসে, একজন লোক আসে, একটা ভ্যান নিয়ে আসে বা কিছু নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, সে ময়লাগুলো নিয়ে চলে যায়। তো একইভাবে নেফ্রনে যখন অনেক পরিমাণ বর্জ্য পদার্থ তৈরি হয়, এইগুলো আসলে একটা নালী দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে বাইরে বের হয়ে যায়, মূত্র হিসেবে বের হয়ে যায়। যে নালী দিয়ে বের হয়ে যায় সেটাকে বলা হয় সংগ্রাহক নালী। এ নালীকে বলা হয় সংগ্রাহক নালী। এই সংগ্রাহক নালী, এইখানে যে মূত্র তৈরি হয়েছে, এখন তোমরা আমারে বলো তো, এই মূত্র আবার শরীরে কি অ্যাবজর্ব হওয়া দরকার বা শরীরের ভিতর কি ঢোকা দরকার? মূত্র তো বাইরে দিয়ে বের হয়ে যাবে, এটা কি আবার শরীরের মধ্যে ঢোকার কোনো দরকার আছে? জি মোটেও দরকার নাই। তাহলে এই যে যেই জায়গাগুলাতে আমাদের মূত্র, যেই জায়গাগুলাতে আমাদের এই যে আমাদের যে মূত্র বা ইউরিন তৈরি হয়েছে, এটা আবার শরীরে ঢুকার দরকার নেই, তাহলে সেইখানে এমন কিছু কোষ আমরা দিয়ে দিব যেই কোষগুলা ওই যে ইউরিন তৈরি হয়েছে বা মূত্র তৈরি হয়েছে, ওই মূত্রগুলোকে শরীরে ঢুকতে দেয় না। এই যে বৃক্কের যে সংগ্রাহক নালিকা, এই বৃক্কের যে সংগ্রাহক নালিকা, এইখানে আমাদের এই কিউবয়েডাল বা কিউবের মতো দেখতে যে, কাইন্ডলি একটু মাইকটা মিউট করো, কিউবের মতো দেখতে যে আমাদের কোষটা ছিল বা টিস্যুগুলা ছিল, সেই টিস্যুগুলা এই বৃক্কের সংগ্রাহক নালিকায় আছে। এইখানে কি হয়, এই ইউরিনকে শরীরের ভিতর ঢুকতে দেয় না। তাহলে যদি বলা হয় কিউবয়েডাল আবরণ টিস্যুর উদাহরণ কি, তাহলে আমরা বলবো বৃক্কের সংগ্রাহক নালিকা। আবার আরেকটা জিনিস দেখো, অলরেডি বলে দিছি আমি, না বলা হয়নি এখনো। দেখো, এই যে ধরো একটা নাক, যদি বিচ্ছিরি ছবি, এটা হলো মুখ, মুখ থেকে এই যে অন্ননালী, তারপরে এখানে চলে গেছে পাকস্থলী, কি বিচ্ছিরি ছবি হলো এটা, ওকে, পাকস্থলী চলে গেছে এবং আলটিমেটলি এরকম অ্যানাস দিয়ে হলো খাবারটা বের হয়ে যায় গেল। এই যে আমরা যে খাবারগুলা খাইলাম, এই খাবারগুলা শরীরের মধ্যে যে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়, ছোট ছোট টুকরায় পরিণত হলে এই খাবারগুলো তো আমাদের শরীরে ঢুকা লাগবে, শরীরে তো এই খাবারগুলা ঢুকা লাগবে। এই ঢুকার জন্য এইখানে আল্লাহ তাআলা আমাদের কিছু কোষ দিয়ে দিছে এরকম লম্বা লম্বা। এই লম্বা লম্বা কাজগুলোর কাজ কি, আমাদের শরীরে যত বড় বড় জিনিস ঢোকার দরকার হয়, যেমন খাদ্য, বিভিন্ন ধরো একটা ভাত খেয়েছে, সেটা ভেঙে টুকরো টুকরো হলো, সেটা হলো ঢোকার দরকার, গ্লুকোজে পরিণত হলে সেই গ্লুকোজ ঢোকার দরকার। আমরা তো জানি ভাত থেকে এটা ভেঙে কি তৈরি হবে, যেহেতু কার্বোহাইড্রেট বা শর্করা, গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজ আমাদের শরীরের ভিতর ঢোকার দরকার। গ্লুকোজ দিয়ে তোমাদের শরীরের ভিতর ঢোকার দরকার, এখানে আল্লাহ তাআলা কিছু কোষ দিয়ে দিচ্ছেন, সেই কোষগুলা দিয়ে এই গ্লুকোজটা আমাদের শরীরের ভিতর ঢোকে। এই কোষটা হলো কলামনার সেল। যেহেতু আমাদের এটা হলো অন্ত্রে থাকে, এই যে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্তে এই কোষগুলা থাকে, তাহলে যদি তোমাকে বলা হয় কলামনার আবরণী টিস্যুর উদাহরণ কি, তুমি বলবা হলো এই যে যেখানে আমাদের খাদ্যগুলো শোষণ হয়, অন্ত্র। এখন এতক্ষণ যা বললাম ভাইয়া, তোমার কিছুই মনে রাখা লাগবে না, তুমি বুঝলে খুবই ভালো, না বুঝলে যে তুমি খুব পিছিয়ে যাবা, ওটাও তেমন না। বুঝলে তুমি জাস্ট তোমার মনে করতে বা এমসিকিউ আনসার করতে সুবিধা হবে। এখন যেগুলা বলতেছি এইগুলা মাস্ট টু নো, তোমার অবশ্যই জানতে হবে। নাম্বার 1, স্কোমাস আমারি টিস্যু। স্কোমাস আমারি টিস্যুর উদাহরণ কি, এই যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে, আমরা ওই যে দেখছিলাম বৃক্কের বোমান্স ক্যাপসুল, এই যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে এইখান থেকে স্কোমাস আমারি টিস্যু। ওকে, তারপরে বলছে কি কিউবয়েডাল আমারি টিস্যু কোথায় থাকে, আমরা বলছি বৃক্কের সংগ্রাহক নালিকায়, আমরা অলরেডি দেখাইছি এটা, বৃক্কের সংগ্রাহক নালিকায় এই যে কিউবয়েডাল আমারি টিস্যুগুলো আছে। তারপরে আমার কি বলছে, তারপরে দেখো বলছে কলামনার আবরণ টিস্যু, এটা হলো কাজের উপর ভিত্তি করে কি কাজ করতেছে সে। এই আছে কোথায়, এইগুলো আছে প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীরে বা প্রাণীর অন্ত্রে, এইটুকু মনে রাখলে হচ্ছে। তারপরে আবার আরেকটা জিনিস বলছি, ভিত্তি পর্দা। আমাদের এই কোষগুলো একা একা তো থাকতে পারে না, আমাদের কোষগুলো একা একা কোনো জিনিস দাঁড়ায়। তুমি আকাশে কি অট্টালিকা নির্মাণ করতে পারবা না, অবশ্যই তোমার ভিত্তি তৈরি করা দরকার। এই ভিত্তির উপর কোষগুলো কিভাবে সজ্জিত আছে তার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করি। একটা দেখো সাধারণ, মানে একটা ভিত্তিপদ্মা আছে, তার উপর এক লেয়ারে কোষ আছে, এটা হলো সাধারণ আবরণী টিস্যু। আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো, বৃক্কের বোমাস ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রের অন্তর্বাচী। আর একটা হলো স্ট্র্যাটিফাইড, আমাদের যে স্কিন, ত্বক,
তুমি চিন্তা করো তো আমাদের ত্বকে একটা লেয়ার থাকলে কি কি অবস্থা হইতো। আমরা তো সবসময় ঘষা খাইতেই থাকি, হইলে এইটা ছিলে উঠে চলে যাইতো আর আমাদের সে মাসেল তারপরে রক্ত সব বের হয়ে একদম সব বের হয়ে যাইতো। যেমন ওই যে অ্যাক্সিডেন্ট করে চলে গেলে যেরকম অবস্থা হয় ওই রকম অবস্থা হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কি করছে আমাদের শরীরে স্কিনে বা আমাদের ত্বকে এরকম কোষের অসংখ্য লেয়ার তৈরি করে দিচ্ছে, অসংখ্য লেয়ার। যে ঘষা খায় একটা লেয়ার চলে যাক, আরো বহুত লেয়ার আছে, এরকম বহুত লেয়ার তৈরি করে দিচ্ছেন আল্লাহ তাআলা। তার ফলে সুবিধা কি, যতই ফ্রিকশন ও ঘষা খাক ওই লেয়ারটা হলো নষ্ট হলে সমস্যা নেই, আরো লেয়ার আছে। এখন তোমার কোশ্চেন হইতে পারে ভাইয়া এই লেয়ারটা তো চলে গেল, তাহলে আস্তে আস্তে তো কমতে থাকবে, লেয়ার কমতে থাকবে। কিন্তু না, আল্লাহ তাআলা আবার আরেকটা কাজ করে দিয়েছেন, এইখানে নতুন করে আবার যাতে লেয়ার তৈরি হতে পারে সেই রকম মেকানিজম দিয়ে দিয়েছেন, সেই রকম মানে এর ক্ষমতা দিয়ে দিয়েছেন যে এটা একটা লেয়ার দুইটা লেয়ার নষ্ট হলে আবার তৈরি হতে পারে, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এইটা হলো স্ট্র্যাটিফাইড মানে অনেকগুলা লেয়ারে সজ্জিত। যেমন হলো আমাদের ত্বক, মাত্রই বললাম আমাদের স্কিন বা ত্বক। আর একটা আছে সিউডো স্ট্র্যাটিফাইড, তোমার নিজের নাম ভুলে গেলেও এটা ভোলা যাবে না, কারণ পরীক্ষায় তোমার আগের কিছুই না আসলেও এটাও পরীক্ষায় আসবেই, এরকম একটা কোশ্চেন এটা। সিউডো স্ট্র্যাটিফাইড ব্যাপার হলো কিরকম থাকে দেখো, এগুলা এরকম থাকে, এরকম একটা বেসমেন্ট মেমব্রেন আছে, এরকম থাকে। চিন্তা করো আমাদের নর্মাল মস্তিষ্কে দেখলে মনে হবে এটা দুইটা লেয়ার, উপরে একটা লেয়ার আছে নিচে একটা লেয়ার আছে, কিন্তু অ্যাকচুয়ালি না। এইটা হলো এই যে একটা লেয়ার, এই যে আর একটা লেয়ার, এই যে আর একটা লেয়ার, একটা লেয়ারই কিন্তু এমন ভাবে সজ্জিত হয়ে আছে, এখানে একটা লেয়ারই কিন্তু এমন ভাবে সজ্জিত হয়ে আছে দেখলে মনে হচ্ছে দুইটা লেয়ার। এই যে আমাদের একটা ভ্রান্তি আসতেছে, একটা মিথ্যা জিনিস আসতেছে, এইটাকে বলা হয় মিথ্যা বা ভ্রান্তি। এই যে এইখানে তোমরা বইতে লিখে রাখো, যে বই বের করা থাকে, এই যে সিউডো মানে লিখে রাখো যে মিথ্যা, সিউডো মানে লিখে রাখো মিথ্যা, মিথ্যা। এই সিউডো স্ট্র্যাটিফাইড মানে মিথ্যা অনেকগুলা, স্ট্র্যাটিফাইড মানে বলছি যে অনেকগুলা লেয়ার, সিউডো স্ট্র্যাটিফাইড মানে অ্যাকচুয়ালি একটা লেয়ার কিন্তু মনে হচ্ছে অনেকগুলা লেয়ার। ওকে, এইটার উদাহরণ হলো ট্রাকিয়া, এটা হলো নিজের নাম বলে গেলেও এটা বলা যাবে না। সিউডো স্ট্র্যাটিফাইড এর উদাহরণ হলো ট্রাকিয়া। তারপরে যেগুলো আছে আরো কিছু আবার টিস্যুর নাম আছে, এগুলা জাস্ট তোমরা একবার রিডিং দিও। ওকে, এগুলা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তবে ফ্লাজেলা যুক্ত হাইডার এন্ডোডার্ম এটা একটু মনে রেখো। আগের যেগুলা বলছি এইগুলার উদাহরণ ভেরি 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 ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট যেটা বলছি যে সিউডো সিউডো স্ট্র্যাটিফাইড এর উদাহরণ হলো ট্রাকিয়া, এর নিজের নাম ভুলে যাবা কিন্তু এটা ভোলা যাবে না। এখন কোশ্চেন করো, কোনো কোশ্চেন আছে বলো। জি না স্যার। কারোরই কোনো কোশ্চেন আছে? কারোর কি কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এরপরে আসি আমরা যোজক টিস্যুতে। যোজক টিস্যুতে তোমার এখানে জানা লাগবে, যোজক টিস্যুর মধ্যে আমরা বলছি যে কোনো ওই তিনটা টিস্যু, বাকি যে তিনটা টিস্যু আবরণী টিস্যু, মাসেল টিস্যু আর নার্ভাস টিস্যু বা স্নায়ু টিস্যু, এই তিনটা টিস্যুকে যুক্ত করে যে টিস্যু। ধরো আমাদের একটা হাড় কি করতেছে, তোমার ধরো দুইটা মাসেলকে যুক্ত করতেছে, তাহলে হাড় একটা আবরণী টিস্যু। তারপরে ধরো তোমার কানের ওই পিনাটা হলো এক ধরনের তোমার তরুণ আস্থি বা এটাকে আমরা কি বলবি কোমল আস্থি, এটা হলো কয়েকটা জিনিসকে যুক্ত করছে। তারপরে তোমার নাকের সামনের এক জায়গা টুস করে একটা গুঁতো লাগলে চোখ দিয়ে পানি বের হয়ে যায় যে জায়গাটা, ওইখানে ওই জায়গার যে টিস্যুটা আছে ধরো এটাও তোমার যুক্ত করছে, বিভিন্ন জিনিসকে যুক্ত করছে। অ্যাকচুয়ালি তোমরা জানবা যে আবরণ, তোমরা জানো যে যে কোনো আবরণ অথবা পেশি অথবা স্নায়ু এই বাদে দুনিয়ায় যা আছে সব হলো আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, তবে অবশ্যই মানব দেহে, অন্য কোনো জায়গায় না। তাহলে আমাদের টিস্যু কয়েক ধরনের পড়ছি, 4 ধরনের টিস্যু পড়ছি আমরা, যে একটা হলো আবরণী টিস্যু, একটা হলো পেশি টিস্যু, একটা স্নায়ু টিস্যু, আর এই বাকি তিনটাকে যুক্ত করে যে টিস্যু সেটা হলো যোজক টিস্যু। এই যোজক টিস্যুর মধ্যে আমরা আমাদের কি আছে, ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল, এইগুলা জাস্ট একটু রিডিং দিও তোমরা, এটা খুব বেশি আহামরি যে ইম্পর্টেন্ট এমন কিছু না।
এই ফাইব্রাস যোজক টিস্যু দেখো দেহ ত্বকের আমাদের স্কিনের নিচে থাকে। স্কেলিটাল যোজক টিস্যু মানে আমাদের হাড়। হাড় কি করে? চলাচলে সাহায্য করতেছে, তারপরে আমাদের অঙ্গগুলাকে রক্ষা করতেছে। যেমন আমাদের বুকের যে পাঁজরের হাড়গুলা, ভিতরে তো আমাদের কি আছে? ভিতরে আমাদের ফুসফুস আছে, আমাদের ভিতরে হার্ট আছে। এই হাড়গুলাকে বা এই ফুসফুসকে সে হলো কি করতেছে? রক্ষা করতেছে না বাইরের আঘাত থেকে। তারপরে আর কি বলবো, আমাদের ধরো মাথা, আমরা তো হর হামেশাই মাথায় গুতা খাই, তাই বলে কি আমাদের ব্রেন মানে আমাদের মস্তিষ্ক একদম ছিঁড়ে ছিঁড়ে ফেটে ফেটে যায়? যায় না তো। কারণ আমাদের বাইরে এই যে হাড় আছে, মাথার যে স্কেলিটন বা স্কাল আছে, যার ফলে আঘাতপ্রাপ্ত হই না, তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। এই স্কেলিটাল যোজক টিস্যু দুই রকম, একটা আছে কোমল অস্থি মানে তরুণ অস্থি, আর একটা হলো অস্থি। অস্থি হলো যে হাড় গুলার কথা বলতেছি, আর কোমল অস্থি তোমরা ওই যে বাসায় যখন রান খাও, তোমরা যদি বাড়ির ছোট কেউ হও তাহলে তোমাদের জন্য বোঝাটা সুবিধা। তোমরা যখন বাসায় রান খাও তখন দেখো হাড়ের মাথায় একটা জায়গায় একটা নরম নরম একটা ইয়া থাকে না, যেটাকে আমাদের এদিকে বলে কসমসে হাড়। তোমরা কি বুঝতে পারতেছো? জি। একটা হাড়ের মাথায় এটা মানে কসকস করে এরকম একটা জিনিস থাকে, ওইটা হলো তোমাদের ধরো তরুণ আস্তি। তারপরে নাকের মাথায় এটা হলো তরুণ আস্তি। তারপরে এই যে কানের পিনা, এটা হলো একটা তরুণ আস্তি। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের যোজক টিস্যুর নর্মাল কথাবার্তা শেষ। তারপরে মানে যোজক টিস্যু সম্পর্কে তোমরা জাস্ট এটা মানে তেমন কোশ্চেন আসে না, কোনো দরকার হলে তেমন লাগে না, খুব কম আসে কোশ্চেন। তরল যোজক টিস্যু, এই তরল যোজক টিস্যু তোমার খুব ভালো করে জানতে হবে, খুব 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 খাতা কলম নিয়ে বসে যাও। তরল যোজক টিস্যুর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো রক্ত, একটা হলো লসিকা। খুব ফাস্ট খাতা কলম নিয়ে রেডি হও। আর যারা হলো লিখতেছে না, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন, যারা লিখতেছে না তারা খুব কষ্ট করে একটু লেখা শুরু করো। আমি যা লিখতেছি এটাই লেখো। প্রথমে লিখবা রক্ত বা ব্লাড। ওকে, রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করব। রক্তের মধ্যে দুই ধরনের জিনিস থাকে। একটা হলো রক্তের মধ্যে তরল জাতীয় জিনিস থাকে, যেটাকে বলা হয় রক্তরস। আর হলো রক্তের মধ্যে কিছু কণিকা থাকে, সেটাকে বলা হয় রক্তকণিকা। বা কিছু কোষ থাকে রক্তের মধ্যে, সেইগুলাকে বলা হয় রক্ত কণিকা। ওকে, প্রথমে এই যে দুইটা জিনিস লেখো। এই রক্তরাশ, রক্তের 55% হলো এই রক্তরাশ, আর রক্তকণিকা হলো 45%। ওকে, এই রক্তরসের আবার 91 থেকে 92 ভাগ, বা এই 55%-এর মধ্যে 91 থেকে 92 ভাগ থেকে পানি, আর বাকিটা থেকে অন্যান্য বস্তু। আর রক্তকণিকার মধ্যে, এটা আবারও পড়ানো হবে রক্ত চ্যাপ্টারে, থাকে হলো আরবিসি, ডব্লিউবিসি, এইগুলো হলো কোষের নাম। আর একটা হলো প্লাটিলেট। তোমাদের বাসার কেউ রক্ত টেস্ট করলে দেখবা এই জিনিসগুলো লেখা আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। এখন আসো আরবিসি, এখন আসো আরবিসি কি জিনিস? আরবিসি হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। তারপরে তোমার ডব্লিউবিসি হলো শ্বেত রক্ত কণিকা। আর প্লাটিলেট হলো অনুচক্রিকা। যদিও খুবই বিচ্ছিরি হাতের লেখা, বিচ্ছিরি হাতের লেখা না হলে ডাক্তার হওয়া যাবে না, এই জন্য হয়তো এরকম হয়ে গেছে। ওকে, আরবিসি হলো লোহিত রক্তকণিকা। এখন তোমাদের তিনটা জিনিস জানতে হবে। এটা কি করে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। ডব্লিউবিসি হলো জীবাণু ভক্ষণ করে বা জীবাণুকে নষ্ট করে দেয়। আর প্লাটিলেট হলো আমাদের কি করে? রক্ত জমাট বাঁধাই। ওকে,
তাহলে আমরা রক্তকে প্রথমে দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস হলো 55%, রক্তকণিকা হলো 45%। রক্তকণিকার মধ্যে আমাদের থাকে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। আর রক্তরসের 91 থেকে 92% থাকে পানি, আর বাকিটুক থাকে বিভিন্ন ধরনের পদার্থ। আর আরবিসি মানে হলো রেড ব্লাড সেল। আরবিসি মানে হলো কি, রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা। ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। আর প্লাটলেট মানে অনুচক্রিকা। আরবিসির কাজ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, ডব্লিউবিসির কাজ জীবাণু ভক্ষণ করা, প্লাটলেটের কাজ রক্ত জমাট বাঁধানো। ওকে, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। ওকে, এখন বইতে জাস্ট আমরা মিলাবো। রক্ত হলো, বইতে জাস্ট দাগাও, রক্ত হলো এক ধরনের ক্ষারীয়, লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। তারপরে রক্তের মধ্যে দুই ধরনের পদার্থ থাকে, একটা রক্তরস, একটা রক্তকণিকা। রক্তরস রক্তের তরল অংশ, এর মধ্যে 91 থেকে 92% পানি আর 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। ওকে, রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। ওকে, আর এই যে আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি বা এরাইথ্রোসাইট, তারপরে তোমার শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসল অথবা ডব্লিউবিসি, আর হলো অনুচক্রিকা থ্রোম্বোসাইট অথবা প্লাটিলেট। ওকে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামে এক ধরনের লৌহজাত যৌগ থাকে, যার কারণে রক্তের রং লাল হয়। এটা আমরা সবাই জানি যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে লাল হয়। দেখো তোমার রক্ত পরীক্ষা দিলে প্রথমেই যে রিপোর্ট আসলে প্রথমেই যে জিনিসটা আছে সেটা হলো হিমোগ্লোবিন। আমরা সবাই জানি যে রক্তের মধ্যে আরবিসির মধ্যে, বিশেষ করে এই আরবিসির মধ্যে আমাদের কি থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কারণে রক্তের কালার লাল হয়। তাহলে ভাইয়া আমার কোশ্চেন করতে পারো, তাহলে অন্য কিছুর মধ্যে, অন্য যেগুলো আছে এগুলোর মধ্যে তো অন্য অন্য কিছু থাকতে পারে, তাহলে সেই জন্য তার কালার হয় না কেন? বা শুধুমাত্র আরবিসি তে হিমোগ্লোবিন আছে তার জন্য এর কালার হলো লাল হয়ে যাবে, পুরো রক্তের কালার লাল হয়ে যাবে, বাকিগুলো আছে যেমন ধরো ডব্লিউবিসি মানে শ্বেত মানে সাদা, প্লাটিলেটও সাদা, তাহলে এই সাদা কালার কেন হয় না? কারণ এই যে রক্তকণিকার 45%, এই 45%-এর মধ্যে 44%ই তোমার আরবিসি, বাকি 1% বাকি দুটো। তাহলে 44%ই যদি তোমার হিমোগ্লোবিন থাকে বা লাল থাকে, তাহলে অবশ্যই রক্তের কালার লালই হবে। ওকে, আর একটা জিনিস, আর একটা পড়াশোনা এখানে করে তারপরে চলবো ফিডব্যাক সেশন। ওকে, আসো, আর একটা জিনিস দেখো, আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড সবসময় পাম্প করে। তোমরা ও আচ্ছা, তোমাদের মতো করে হার্ট আঁকাতে হবে, নাহলে তোমরা বুঝতে পারো না। তোমাদের মতো করে হার্ট আঁকাই, এই যে ধরো হার্ট হইলো, এই হার্ট থেকে, যদিও হার্ট দেখতে মোটা ওই রকম যখন না, ওদের হৃৎপিণ্ড দেখতে জাস্ট এইরকম। ওকে, হৃৎপিণ্ড দেখতে এই টাইপের। এখন এই হৃৎপিণ্ড থেকে কিছু রক্তনালী বের হয়, আবার হৃৎপিণ্ডে কিছু রক্তনালী ঢোকে। আর মাঝখানে এইগুলা তো তোমরা এখনো পড়োনি, এই জন্য আসলে বুঝতে একটু অসুবিধা হবে। এই হৃৎপিণ্ডে, আমাদের হৃৎপিণ্ডে সবসময় এই মানে ব্লাড সারাক্ষণ সারা শরীরে চলতেই থাকে মানে পরিবহন হইতেই থাকে বা সঞ্চালন হইতেই থাকে সারা শরীরে। আমাদের শরীরে যত জায়গা আছে সব জায়গায় রক্ত যায়। কেন যাওয়া লাগবে? আমাদের শরীরে সব জায়গায় কোষ আছে, আর প্রতিটা কোষের নিউট্রিশন দরকার বা প্রতিটা কোষের খাদ্য দরকার। ওই খাবার পৌঁছাবে কে? রক্ত পৌঁছায়। তো রক্ত তো সারা শরীরে যাইতেই থাকে। হার্ট থেকে এই বিভিন্ন হার্ট থেকে যে রক্তনালীর মাধ্যমে রক্তটা বিভিন্ন জায়গায় যায়, সেইটাকে বলা হয়, হার্ট থেকে যে রক্তনালী তৈরি হয় সেটাকে বলা হয় ধমনী। এগুলো জাস্ট নাম শুনে, এগুলো তোমার বোঝার দরকার নেই অত বেশি। আর বিভিন্ন জায়গা থেকে রক্ত হার্টে এসে শেষ হয় যে নালীর মাধ্যমে, তাকে বলা হয় শিরা। তাহলে যেটার মাধ্যমে রক্ত যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ধমনী, আর যেটার মাধ্যমে ফিরে আসতেছে সেটাকে বলা হচ্ছে শিরা। আর এই মাঝখানে কানেকশন করে যে জিনিসটা,
এটাকে বলা হয় আমাদের কৈশিক নালিকা। কৈশিক নালিকা, কৈশিক নালী। তোমাদের জাস্ট অল্প একটু বোঝার সুবিধার্থে এইগুলা তোমাদের পরের লেভেলে আছে, বড়দের তোমাদের বড় ভাই আপুদের আছে এগুলা। তো এই এই যে তোমার এই ইয়াগুলা, এই দেখো এই ক্যাপিলারি গুলা কি হয়, এই ক্যাপিলারি গুলা এরকম পোরাস হয় বা এরকম ছিদ্র ছিদ্র হয়। তো এই পথে যেহেতু আমাদের রক্তের মধ্যে পানি আছে, তাহলে এই পথে বের হয়ে যাবে না, এই পথে এই পানি বের হয়ে যাবে। এই পথে পানি বের হয়ে গেলে কি হবে বলতো, এই পথে পানি বের হয়ে গেলে যদি এরকম প্রতিটা রক্তনালী থেকে পানি বের হইতেই থাকে, তাহলে উইথিন 24 আওয়ারের মধ্যে একজন মানুষ মারা যাবে। 24 আওয়ারের মধ্যে একজন মানুষ মারা যাবে। এই জন্য আল্লাহ তালা কি করছে, আমাদের আর একটা সিস্টেম বা আর একটা সংবহনতন্ত্র দিয়ে দিছে, যে সংবহনতন্ত্রের মধ্যে দিয়ে বাইরে যে পরিমাণ ফ্লুইড চলে গেল বা যে পরিমাণ পানি চলে গেল, সেগুলো আবার কালেক্টেড হয়। সেগুলো কালেক্টেড হয়ে আবার হলো আমাদের ব্যাক টু দা সার্কুলেশন বা রক্ত সঞ্চালন যে নালী, সরি, এই নালীর মধ্যে ফেরত আসে। এই জিনিসটা, যেই জিনিসটা ফেরত আসে বাইরে আসার পরে, এখান থেকে বিভিন্ন পানি বের হয়ে বাইরে আসার পরে এই যে পানিগুলা থাকে, এগুলাকে তখন আমাদের লসিকা বলে। আসো, এখন এই জিনিসটা খুব বেশি তোমাদের না জানলেও হবে। তোমরা শুধু জানো যে মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে কিছু জলীয় পদার্থ থাকে, এগুলাকে লসিকা বলে। এগুলা ছোট ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়ে আলাদা নালী তৈরি করে, এইগুলোকে বলে লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্রের মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। তোমাদের জাস্ট জানা লাগবে লসিকা কি, যে এতটুকুই। এই টোটাল চিত্র এ দরকার নাই তোমাদের। ওকে, কুইছিলাম আমরা, লসিকাই ছিলাম। এরপরে আমাদের মাসেল সম্পর্কে আসলে তোমাদের বেশি একটা কোশ্চেন আসে না, যা আসে সেটা বলে দিচ্ছি। সেটা আমাদের শরীরে 3 ধরনের মাসেল আছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশি। ঐচ্ছিক পেশি মানে যেই পেশিগুলা, যে মাসেলগুলো আমরা সহজে নড়াইতে পারি বা আমরা ইচ্ছা করলে নড়াইতে পারি, যেমন আমাদের জিহ্বা, তারপরে আমাদের হাত পার মাসেল, আমরা হাত পা চাইলে তো নড়াতে পারি, এইখানে আছে ঐচ্ছিক পেশি। কিছু কিছু আছে অনৈচ্ছিক পেশি, যেমন আমাদের পেটের মধ্যে যে পেশি আছে, ধরো পাকস্থলী বা স্টোমাকে যে পেশি আছে, বা আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত আমাদের খাবার যায় যেসব রাস্তা দিয়ে, ওইখানে যে পেশিগুলো আছে, ওইগুলাকে আমরা চাইলেই নাড়াইতে পারবো না, বা চাইলেই কি মুভ করতে পারবো না, ওইগুলাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর একটা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে লাভ ডাব, ও আচ্ছা, মানে বর্তমান ভাষায় যে ধুকবুক করে, ঠিক আছে, এই জিনিসটা, সেটা হলো আমাদের হৃৎপিণ্ড, ওইটা হলো হৃৎপেশি। এই 3 ধরনের পেশি আমাদের শরীরে আছে। আর এই 3 ধরনের পেশি সম্পর্কে তোমাদের অল্প অল্প কিছু জানা লাগবে। এই ঐচ্ছিক পেশির অপর নাম ডোরাকাটা পেশি, এটা মানুষের হাত পার পেশি। অনৈচ্ছিক পেশির অপর নাম হলো মসৃণ পেশি, যেটা হলো আমাদের রক্তনালীতে আছে, আমাদের পৌষ্টিকতন্ত্র বা এই পাকস্থলী, অন্ননালী, এইসব জায়গায় আছে। আর একটা কার্ডিয়াক বা হৃদপেশি বা আমাদের হলো হৃৎপিণ্ড। এইখানে তোমাদের একটা জিনিস জানা লাগবে, জাস্ট বইতে দাগায় রাখো, কার্ডিয়াক পেশির গঠন। কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও এই অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। কার্ডিয়াক পেশি দেহ ঐচ্ছিক পেশির মতো এরকম ডোরাকাটা, ঐচ্ছিক পেশির মতো নিউক্লিয়াস থাকে, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। কিভাবে? তুমি কি চাইলেই তোমার হার্টকে বা তোমার হৃৎপিণ্ডকে 10 মিনিটের জন্য বন্ধ করে রাখতে পারবা? কখনোই পারবা না। কারণ কি? কারণ 10 মিনিট বন্ধ করে রাখলে তুমি তো অটোমেটিক মারা যাবা, এই জন্য পারবা না। তোমাদের কাছ থেকে ফিডব্যাকও নিচ্ছি না, কোশ্চেনও করা হচ্ছে না, কারণ হলো তোমাদের এটা শেষ করবো, দেন কোশ্চেন করবো। আর লাস্ট আরেকটা টপিক আছে তোমাদের, এটাও খাতায় লিখো, খাতা কলম বের করো আবার এবং লিখে ফেলো খুব দ্রুত। এরপরে আমাদের যে হলো স্নায়ু টিস্যু, আমরা বলছি 4 ধরনের টিস্যু। একটা হলো আমাদের কি, আবরণী টিস্যু, এটা আমাদের শেষ হয়েছে। তারপরে যোজক টিস্যু, রক্ত পড়া হয়েছে। তারপরে পেশি টিস্যু, এই পেশিগুলা দেখলাম। আর একটা আছে স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যুর যে ক্ষুদ্রতম একক, তাকে বলা হয় নিউরন। স্নায়ু টিস্যুর ক্ষুদ্রতম একককে বলা হয় নিউরন। একটা নিউরন দেখতে ধরো এইরকম।
আমাদের একটা নিউরন দেখতে এইরকম, একটা নিউরনের এরকম একটা নিউরনের ছবি আঁকো ফার্স্টে, যেভাবে হোক যেরকম হয় হোক, এরকম একটা নিউরনের ছবি আঁকো ফার্স্টে। এই নিউরনের দুইটা অংশ থাকে, এবার খেয়াল করো, পরে আঁকো, আঁকা যদি না শেষ হয় তাহলে খেয়াল করো। নিউরনের দুইটা অংশ থাকে, একটা এই যে এইটুকু জিনিসটা, এইটাকে আমরা বলা হচ্ছে, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি কোষ দেহ। কোষ দেহ। এই কোষ দেহের মধ্যে কি আছে, একটা মাঝখানে নিউক্লিয়াস আছে, তার চারপাশে কিছু দানাদার পদার্থ আছে, ডট 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 বা দানাদার পদার্থ। আর একটা পোর্শন আছে কি আমাদের এইটুক প্লাস এই যে এতটুকু, এই দুই পোর্শনটাকে একসাথে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের এই পার্টটাকে বলা হয় ডেনড্রন। ডেনড্রন। আর এই পার্টটাকে বলা হয় কয়জন, একজন। ওকে। আর এই যে এই একজনটা কিছু আবরণ দিয়ে যে আবৃত আছে, এই আবরণকে বলা হয় মায়োলিন শীট। আর দুইটা মায়োলিন শীটের মাঝখানে এই দেখো একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আবিষ্কার করে বিজ্ঞানী র্যানভিয়ার। এই জন্যে এই জায়গাটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। আর এই যে যে জায়গাটা আমাদের আমাদের বাস এসে থামে কোথায়, টার্মিনালে, ঠিক একইভাবে একজন এসে যেখানে থামে সেটাকে বলা হয় একজন টার্মিনাল। এইগুলা হলো আমার হলো একজন টার্মিনাল, এগুলাকে বলা হয় একজন টার্মিনাল অথবা একজন প্রান্ত। ওকে, আমাদের একটা স্নায়ু টিস্যু দেখতে জাস্ট এইরকম। এই স্নায়ু টিস্যুতে কোনো কোশ্চেন আছে? স্নায়ু টিস্যুর মধ্যে আমাদের এই পার্টটাকে এই পার্টটা হলো একটা পার্ট, আর বাকি এই যে এইটুকু প্লাস এইটুকু হলো আরেকটা পার্ট। এই পার্টটাকে বলা হচ্ছে কোষ দেহ, আর বাকিটুকুকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। বাকিটুকু হলো আমাদের প্রলম্বিত অংশ। ওকে, এই যে বাকি এই পোর্শনটুকু হলো আমাদের প্রলম্বিত অংশ, ঠিক আছে। আর এইটুকু হলো কোষ দেহ। প্রলম্বিত অংশের মধ্যে এই জায়গাগুলোকে বলা হয় ডেনড্রন, এই জায়গাগুলোকে বলা হয় ডেনড্রন। আর এইটা হলো একজন, আর একজন যেখানে শেষ হয়েছে এটাকে বলা হয় একজন টার্মিনাল। আর একজন গুলা যেগুলাতে যে জিনিসগুলাতে কাভার, যে শীট দিয়ে কাভার আছে, এই কাভারিং শীটটাকে বলা হয়, এই কাভারিং শীটটাকে বলা হয় মাইলিন শীট। আর মাইলিন শীটের মাঝখানে মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলা, এই যে ফাঁকা জায়গাগুলা, এগুলাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এগুলাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। ওকে, এতটুকু পর্যন্ত কি এইটা কি বোঝা গেছে? এই যে লাস্ট যে স্লাইডটা, এটা কি বোঝা গেছে? রেসপন্স করো। এখন আসো, এতক্ষণ আমি বলতেছিলাম, এখন তোমরা বলবা। লো পাওয়ার মোড। ওকে,
ওয়েট, তোমরা জাস্ট বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকো, আমি জাস্ট তো আমার কথা বললাম, এবার তোমাদের থেকে শুনবো। ওয়েট, দাঁড়াও আমি চার্জার নিয়ে আসি। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, এখন ফার্স্টে কি বলছিলাম? ফার্স্টে বলো আমাদের প্রাণী টিস্যুর জন্য কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। কি কি আছে? একটা হলো আবরণ তৈরি করে, তার নাম কি? আবরণ। আবরণী টিস্যু। একটা হলো আমাদের শরীরের মাসেল, সবগুলা মাসেলগুলোর নাম কি? কি টিস্যু? পেশি টিস্যু। আর একটা হলো আমাদের যে উদ্দীপনা, তারপরে আমরা যে টাচ করলে বুঝি, চিমটি কাটলে বুঝি, এইটা যেটা হলো কন্ট্রোল করে, ওইটাকে কি বলি আমরা? স্নায়ু টিস্যু। ওকে, আর এই 3টা টিস্যুকে যুক্ত করে আরেকটা টিস্যু, তার নাম কি? যোজক টিস্যু। যোজক টিস্যু। যোজক টিস্যু। এখন আমরা কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে 3টা ভাগে ভাগ করছিলাম। একটা হলো স্কোয়ামাস, একটা হলো কিউবয়েডাল, আর একটা হলো কলামনার। এখন আমাকে বলো স্কোয়ামাসের উদাহরণ কি ছিল? কোথায় ছিল? এই যে স্কোয়ামাসের উদাহরণ ছিল আমাদের বৃক্কের ব্রোমাস ক্যাপসুলে। ওকে, এই যে আমাদের বৃক্কের ব্রোমাস ক্যাপসুল, বইতে দাগাও এটা। তারপরে কিউবয়েডালের উদাহরণ কি ছিল? বৃক্কের কোন নালিকা? বৃক্কের সংগ্রাহক নালিকা। বৃক্কের সংগ্রাহক নালিকা। ওকে, তারপরে কলামনার কোথায় ছিল আমাদের? যে খাদ্য খাবারগুলা শোষণ করে, কোথায় ছিল? প্রাণীর অন্ত্রের অন্তর্বাচীর, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এইসব জায়গায়। ওকে, তারপরে এই যে আমাদের আবরণী পর্দা, একটা আবরণী পর্দার উপর এরকম একটা লেয়ার আছে নাকি অনেকগুলা লেয়ারে আছে, এর উপর ভিত্তি করে কয়টা ভাগে আমরা ভাগ করি? 3টা ভাগে। একটা হলো সাধারণ আবরণী টিস্যু, সেগুলোর উদাহরণ কি? বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্তঃপ্রাচীর। ওকে, আর একটা হলো স্ট্র্যাটিফাইড, অনেকগুলা লেয়ার আছে। কোথায় আছে আমাদের অনেকগুলা লেয়ার? মেরুদণ্ডের প্রাণীদের ত্বকে, আমাদের স্কিনে অনেকগুলো লেয়ার কেন আছে? কারণ আমরা সবসময় ঘা গুতা খাই, তারপরে ছিলে যাই, গেলে ওই লেয়ার গুলা উঠে চলে যায়। এই জন্য তো আমাদের আরো লেয়ার দরকার। এই জন্য স্ট্র্যাটিফাইড মানে অনেকগুলা, বইতে লিখে রাখো স্ট্র্যাটিফাইড মানে অনেকগুলা। এবার আসো সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি? মিথ্যা। সিউডো মানে হলো মিথ্যা। কোথায় থাকে? ট্রাকিয়ায়। ভেরি গুড। আর হলো এই যে যেগুলো আছে এগুলা জাস্ট, হ্যাঁ, এগুলা যদি মুখস্থ করতে পারো তাহলে ভেরি গুড, আর যদি শুধু পড়ে রাখো তাহলে হবে, এটা খুব বেশি আসে না। কিন্তু এই ট্রাকিয়া সিউডো স্ট্র্যাটিফাইড এর উদাহরণ, এটা জানতে হবে। এখন এর মধ্যে 2জন বাদে বাকি সবাই কি বোবা হয়ে গেছে? তোমরা রেসপন্স করো না কেন? ওকে, যোজক টিস্যুর মধ্যে আমরা রক্তকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ছি। যোজক টিস্যুর মধ্যে আমরা রক্তকে বিশেষ গুরুত্ব দিয়েছি। রক্তকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগ। একটা হলো রক্ত রস, আর একটা হলো রক্ত কণিকা। কণিকা। রক্ত কণিকা কি কি আছে? রক্ত কণিকা আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। প্লাটিলেট। আর
রক্তরাশ, রক্তকণিকা কত পার্সেন্ট থাকে মোট রক্তের? রক্ত 55%। রক্ত 55%, রক্তরস থেকে 55%, 55%, আর রক্তকণিকা থেকে 45। 45%। 45%। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার রক্তের কালার লাল হয় কেন? লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন হিমোগ্লোবিন নামে স্যার। হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে। জি স্যার। ওকে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের কারণে রক্তের কালার কি দেখায়? লাল দেখি। লাল দেখায়। ওকে, এবার বলো আরবিসির কাজ কি? কি পরিবহন করে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। ওকে, এবার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ভক্ষণ করা বা খেয়ে ফেলাই দেয়া বা মেরে ফেলা, জীবাণুরে মেরে ফেলাই। ওকে, এইখানে তোমরা লিখে রাখতে পারো, লিখে রাখতে পারো, যারা ভালো করতে চায় লিখে রাখতে পারে, জীবাণু ভক্ষণ করার পাশে লিখে রাখো ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস বাংলায় লেখো ফ্যাগোসাইটোসিস, জীবাণু ভক্ষণ মানে হলো ফ্যাগোসাইটোসিস। ওকে, জীবাণু ভক্ষণ করা মানে ফ্যাগোসাইটোসিস করা। ঠিক আছে, জি স্যার। এবার হলো প্লাটিলেট। প্লাটিলেট হলো অনুচক্রিকা, অনুচক্রিকার কাজ কি করা? রক্ত জমাট যাদের ডেঙ্গু হয় তাদের এই অনুচক্রিকার পরিমাণ অনেক বেশি কমে যায়। অনুচক্রিকার পরিমাণ যদি কমে যায় তাহলে ডেঙ্গু রোগীদের রক্ত কি জমাট বাঁধবে? বাঁধবে না। এই কারণে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয় যাদের ডেঙ্গু হয়। ওকে, আর একটা জিনিস আমরা বলছি, আচ্ছা এই জিনিসটা তোমরা হলো জাস্ট বুঝলে ভালো, না বুঝলেও ভালো, কারণ এটা তোমাদের এই লেভেলের দরকার নাই। আর লসিকা, লসিকা বলছি, লসিকা হলো আমাদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী স্থানে যে জলীয় পদার্থগুলো জমা হয় সেগুলো লসিকা, মানে রক্ত থেকে পানি বের হয়ে যায় ওইগুলা হলো ধরো তোমার লসিকা, ওইগুলো আবার সার্কুলেশনে ফিরে আসে কিসের মাধ্যমে? লসিকা তন্ত্রের মাধ্যমে। আর একটা কথা জানতে হবে, লসিকার মধ্যে রোগ প্রতিরোধী কোষ থাকে। দ্যাটস অল, তিনটা কথা জানতে হবে ওখান থেকে। তারপরে এইখান থেকে আমাদের এই চিত্র দেখেই পড়া হয়ে যাইতে হবে। আমাদের ঐচ্ছিক পেশি, তার মানে আমরা ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি নাকি পারি না? ঐচ্ছিক পেশির তাহলে আমরা ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি নাকি পারি না? পারি না ঐচ্ছিক পেশিতে পারি, যেমন হাতের পেশি, পায়ের পেশি, আমরা তো চাইলেই হাত পা নাড়াইতে পারি, তাহলে আমরা কি করতে পারি? চাইলেই কাজ করতে পারি। তারপরে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিকে আমরা ইচ্ছাধীন, আমাদের ইচ্ছাধীন না, তাহলে আমাদের পেটের মধ্যে যে পেশিগুলো আছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র যে পেশিগুলো আছে এগুলো হলো অনৈচ্ছিক। আর হলো হৃৎপিণ্ড, জীবনের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত পাম্প করতেই থাকে, সেটা হলো হৃৎপেশি। এখন ঐচ্ছিক পেশিতে আমরা জানি ডোরা কাটা থাকে, এই যে এগুলা হলো ডোরা কাটা, এগুলো হলো ডোরা কাটা, ডোরা কাটা এই যে। ওকে, তারপরে অনৈচ্ছিক পেশিতে কোনো ডোরা কাটা থাকে না, আবার কার্ডিয়াক পেশিতে ডোরা কাটা থাকে। এই জন্যই বলা হয় কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি হলো ঐচ্ছিক পেশির মতো গঠন, ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো, কারণ আমরা হার্টে তো চাইলেই থামাতে পারি না, আবার চালাতে পারি না। ওকে, আরেকটা জিনিস জানা লাগবে, অনৈচ্ছিক পেশি থাকে মানুষের এই যে পেটের মধ্যে বিভিন্ন জায়গায়, এই যে আমাদের বিভিন্ন রক্তনালী, পৌষ্টিক নালী, এইসব জায়গায় থাকে আমাদের ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। আর হলো কার্ডিয়াক পেশি, তো কার্ডিয়াক পেশি আমাদের হৃৎপিণ্ড। ওকে, এরপরে আমরা পড়ছি স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হলো, স্নায়ু টিস্যু দুইটা পার্ট, কি কি পার্ট? একটা হলো কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। কোষ দেহের মধ্যে মাঝখানে কি আছে, এটার নাম কি? মাঝখানে যেটা আছে এটার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ভেরি গুড। আর হলো বাদ বাকি জিনিসগুলা কি আমাদের? বাদ বাকি জিনিসগুলো হলো প্রলম্বিত প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ডেন্ডন আর একটা হলো কয়জন? একজন। প্রলম্বিত অংশ এটা হলো একজন। একজনে এই যে কিছু শীট থাকে,
বা আবরণ আবৃত থাকে, এটাকে বলা হয় মাইলিন শীট। এটাকে কি বলে? মাইলিন শীট। ওকে, আরে মাইলিন শীট গুলো, আরে মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে তোমরা আবার শোনো শোনো একটা কথা বলি, তোমরা আবার এই মাঝখানে গোল্লা দিয়ে না আবার, এগুলো আমি বোঝানোর জন্য দিছি, এগুলো হবে না কিন্তু, মাঝখানে গোল্লাগুলো দিয়ে না। ওকে, এই জায়গার নাম কি? রেনভিয়ারের পর্ব। এই জায়গার নাম কি? রেনবিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার বলে। আর একজন যেখানে সে শেষ হয়, এগুলাকে কি বলে? প্রান্ত একজন প্রান্ত। এই হলো আজকের পড়াশোনা করাইছি। এখন আমি আবার সামারি করতেছি, যাদের আবার যাতে তোমাদের মনে পড়ে যায়, বা এগুলা যাতে বাসায় না পড়া লাগে তোমাদের। নাম্বার 1, আমরা পড়ছি প্রাণী টিস্যু 4 ধরনের: আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। আবরণ টিস্যু কাজের ভিত্তিতে 3 প্রকার: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাস মানে যেখান থেকে তোমার ধরো কি বলবো, মাছের আইসের মতো। উদাহরণ কি? বৃক্কের বোমাস ক্যাপসুল। কিউবয়েডাল বৃক্কের সংলগ্ন নালিকা। আর কলামনার হলো প্রাণীর অন্ত্র। আর একটা হলো ভিত্তিপদ্মার উপর, একটা হলো সাধারণ, যেটা হলো আমরা আগে যা পড়ছি সেই উদাহরণগুলো। একটা হলো স্ট্রাটিফাইড, যেটা আমাদের ত্বক। আরেকটা সিউডো স্ট্রাটিফাইড, যেটা মিথ্যা, অর্থাৎ আমাদের ট্রাকিয়া। তারপর আমরা পড়ছি এই যে এইগুলা, তোমরা ইচ্ছা হলে পড়বা, মনে না রাখলেও সমস্যা নেই, তবে যারা ভালো করতে চাও অবশ্যই মুখস্থ করা লাগবে। আর যোজক টিস্যুর মধ্যে আমরা রক্তকে বেশি গুরুত্ব দিচ্ছি। রক্তের মধ্যে বলছি রক্তরস আর রক্তকণিকা থাকে। রক্তরস থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। তার মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, এর কারণে লাল হয়। আর হিমোগ্লোবিন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে। আর প্লাটিলেট রক্ত জমাট বাঁধায়। আর লসিকা কি? আমাদের বিভিন্ন টিস্যু, বিভিন্ন কোষের ফাঁকে জলীয় পদার্থ থাকে, এগুলাকে লসিকা বলে। এটা হলো বিভিন্ন নালী দিয়ে সংগ্রহিত হয়ে আবার আমাদের সার্কুলেশন ব্যাক করে, মানে এই জিনিসটা যে আমাদের ক্যাপিলারি দিয়ে কিছু জিনিসপত্র বাইরে বের হয়ে যাচ্ছে, এইগুলাকে আবার যাতে সার্কুলেশন ব্যাক করাতে পারি, এই জন্য আর একটা চ্যানেল তৈরি করে দিচ্ছে আল্লাহ তাআলা। এটাকে বলা হয় লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র, এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। এর মধ্যে কিছু কি থাকে? রোগ প্রতিরোধী কোষ থাকে। ওকে, এগুলাকে লিম্ফয়েড সেল বলে। তারপর আমরা পেশি পড়ছি 3 ধরনের: একটা ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি। ঐচ্ছিক পেশির অপর নাম ডোরা কাটা পেশি, যেহেতু এই যে দেখো দাগ দাগ ডোরা আছে। আর এটা হলো উদাহরণ কি? মানুষের হাত ও পায়ের পেশি। তারপর অনৈচ্ছিক পেশি হলো কি? যেখানে কোনো ডোরা কাটা নাই, এটা হলো মেরুদণ্ড প্রাণীর রক্তনালী আর পৌষ্টিকনালী। আর কার্ডিয়াক পেশি হার্ট, এটার মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এই দেখো এখানে ডোরা কাটা আছে। তারপর আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দুইটা পেশির মাঝখানে একটা কানেকশন আছে। এই যে কানেকশনটা, এই কানেকশনকে বলা হয় ইন্টার এই কানেকশন না, একটা পেশির মাধ্যমে মাঝখানে যে কানেকশনটা, এটাকে বলা হয় ইন্টারক্যালাটেড ডিস্ক, মানে বাঁশের মতো অনেকটা। ওকে, আর হলো স্নায়ু টিস্যু পড়ছি। স্নায়ুর 2টা পার্ট, একটা হলো কোষ দেহ, একটা হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে ডেন্ড্রন থাকে আর হলো একজন থাকে। একজনে এখানে ছোট ছোট কাভারিং দিয়ে কাভারিং করা থাকে, এটাকে মাইলিন শীট বলে। এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এগুলাকে বলা হয় নোড। এটা হলো নোড অফ রেনভিয়ার। আর হলো আমাদের একজনের প্রান্তকে বলা হয় একজন টার্মিনাল। আর এই ডেন্ড্রন, দেখো ডেন্ড্রন থেকে আবার শাখা প্রশাখা গজাইছে, দেখো এইগুলাকে বলা হয় ডেনড্রাইট। এ পর্যন্ত মনে রাখলেও ভালো, না রাখলেও ভালো। ডেনড্রাইট। ওকে, আজকের পড়াশোনা এটুকু ছিল। আর এরপরে যে জিনিসগুলো আছে অধ্যায়ের, এগুলো দরকার নাই, এগুলো লাগবে না। এখন আজকের পড়াটা আমি তোমাদের 3বার করে মানে রিপিট করছি। কারণ কারো কোনো সমস্যা আছে কিনা বলো, বলো কারো না কোনো স্যার। বুঝতে অসুবিধা আছে কিনা? শেষ পর্যন্ত যারা আছো তারা অবশ্যই কিছু করতে পারবে, আমি বলে রাখলাম। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।